আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংস্কার নিয়ে আবার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি। অমীমাংসিত বিষয়ে মতৈক্য পৌঁছানোর আশা দলটির। সিইসির সাথে এনসিপির বৈঠক। জুলাই আগস্ট গণহত্যায় কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। ২০ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। গুম ও বিচার বহির্ভূত হত্যার সাথে জড়িত আওয়ামী লীগ ও তার দোসরদের বিচারের দাবিতে মানববন্ধন। দ্রুত বিচার না পেলে ফের আন্দোলনের হুঁশিয়ারি। এবং পরিবেশ বান্ধব পোশাক কারখানা স্থাপনে আগ্রহী গার্মেন্টস মালিকরা। বাড়ছে সৌর বিদ্যুতের ব্যবহার, যন্ত্রাংশ আমদানিতে উচ্চ কর হারের অভিযোগ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্বিতীয় দফায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির আলোচনা চলছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের আশা আজই জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষ হবে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশনের সঙ্গে বৈঠকের আগে সূচনা বক্তব্যে তিনি বলেন, আগের বৈঠকে যেসব বিষয়ে মতানৈক্য ছিল সেগুলো দলীয় ফোরামে আলোচনার পর আজ কমিশনকে জানানো হবে। আদ্দিন সজীবের রিপোর্ট। প্রথম দিনের অসমাপ্ত আলোচনা সমাপ্তের আশায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৫ সদস্যের এই প্রতিনিধি দল সংসদ ভবনের টেবিলে। গত ১৫ বছরে দেশে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বৈঠকের শুরুতেই তাদের স্মরণ করে ঐকমত্য কমিশন। যদিও সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনে কমিশনের করা সুপারিশগুলোতে দলটির ছিল জোরালো আপত্তি। দলীয় ফোরামে আলোচনার পর দ্বিতীয় দফার এই বৈঠকে ইতিবাচক মনোভাবে বিএনপি। দ্যাট মিনস আমরা সব বিষয়ে খুব স্বচ্ছতার সাথে এবং আন্তরিকতার সাথে এবং খুব সিরিয়াসলি আমরা এই সংস্কার কার্যক্রমের সাথে সহযোগিতায় আছি। এর আগে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো লিখিতভাবে মতামত দেয়। তাদের আংশিক একমত বা ভিন্ন মতের বিষয়গুলো নিয়ে ঐকমত্য কমিশনের এই ধারাবাহিক আলোচনা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন এনসিপির নেতারা। আজ শেষ হচ্ছে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের সময়সীমা। দুপুর ১২টায় নির্বাচন কমিশন কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এতে নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, নিবন্ধনের সময়সীমা ও নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়েছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন বৈঠকে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী ইয়াসিন রানা। এবার যুক্ত হচ্ছি তার সাথে। রানা, বৈঠকের বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানান আপনি। পুনম, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করছেন। নির্বাচন কমিশন মূলত 12:30টার দিকে এই বৈঠকটি শুরু হয়। ৫ সদস্যের যে প্রতিনিধি দল সাথে মুখ্য এনসিপির রয়েছেন অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিল ইসলাম শাহিন এবং তাসনুবা জাবিন। এখন পর্যন্ত এই বৈঠকটি চলমান এবং এই বৈঠকের বিষয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে গত বৃহস্পতিবার মূলত একটি চিঠি দিয়েছে এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে। সেই চিঠির মধ্যে উল্লেখ করা হয়েছিল যে নির্বাচন কমিশনের নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য ৯০ দিন সময় চাওয়া হয়েছে। আপনি জানেন যে গত ১০ মার্চ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন এবং আজ ২০ এপ্রিল নির্বাচন কমিশনে নতুন দল নিবন্ধনের শেষ দিন ছিল এবং এনসিপির পক্ষ থেকে যেই আবেদনটি করা হয়েছে ৯০ দিনের মধ্যে, সেই আবেদনে বলা হয়েছে গত
কয়েকটি নির্বাচনে যে আইন ছিল আওয়ামী লীগের করা আইন, এবং এই আইনের মাধ্যমেই ফেসিবাদ তৈরি হয়েছে এবং এই ফেসিবাদের মাধ্যমেই ভোটারবিহীন নির্বাচন হয়েছে, জাল ভোট হয়েছে, রাতের ভোট হয়েছে, এবং এইসব নির্বাচনের মাধ্যমেই মূলত আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী সাম্রাজ্য কায়েম করেছিল। এবং সেই ধরনের আইনগুলো সংশোধন করার আগ পর্যন্ত তারা সময় চেয়েছে। আপনি জানেন যে নির্বাচন কমিশন সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশনের পক্ষ থেকেও যে সংস্কার প্রস্তাবগুলো করা হয়েছিল সেই সংস্কার প্রস্তাবগুলো এখন পর্যন্ত কোনোটাই বাস্তবায়ন না হয় এবং নির্বাচন কমিশন সংস্কার না হয় এবং ভোটার তালিকা সহ বেশ কিছু বিষয় নির্বাচন কমিশন আইন সহ বেশ কিছু বিষয় যে সংস্কার না হয়, তারা সময় চেয়েছে যে সময়ের মধ্যে যেন সংস্কার বাস্তবায়ন হয় এবং নির্বাচন কমিশনের মাধ্যমে যেন নতুন দলগুলো পরবর্তীতে তারা যেন নিবন্ধন পেতে পারে। নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে এই বিষয়গুলো নিয়েই মূলত আসলে আলোচনা করা হচ্ছে এবং এই বৈঠক শেষে একটু পরে হয়তো তারা বের হবেন। বের হলে আমরা বিস্তারিত জানাতে পারবো। এই ছিল। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের সহকর্মী ইয়াসিন রানার সঙ্গে। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ৪৫ জনের বিরুদ্ধে ২০ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল প্রসিকিউশনের সময় আবেদন মঞ্জুর করে এই দিন ঠিক করেন। এ সময় হাতকড়া পরিয়ে আসামিদের আদালতে তোলার বিষয়টি উপস্থাপন করা হলে পুলিশকে বাড়াবাড়ি না করার আদেশ দেন ট্রাইব্যুনাল। মিজান শাহজাহানের রিপোর্ট। সকাল 10টা। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে আসামিদের নিয়ে আসা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রিজন ভ্যান থেকে প্রথমেই নামানো হয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিকে। এরপর নামানো হয় দলটির প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খানকে। এ সময় সংবাদ মাধ্যমের সামনে কথা বলার চেষ্টা করেন সাবেক এই নৌপরিবহন মন্ত্রী। এরপর নামানো হয় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে। এ সময় আগের মতোই হাস্যোজ্জ্বল দেখা গেছে তাকে। এরপর একে একে ট্রাইব্যুনালে তোলা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। সব আসামিকে পিছনের দিক দিয়ে হাতকড়া লাগানো হলেও লাঠিতে ভর দিয়ে হাঁটতে দেখা যায় সাবেক বাণিজ্য মন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানকে। এদিন আদালতে আরও তোলা হয় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিম, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হোসেনকে। পরে শুনানিকালে তদন্ত রিপোর্ট জমা দিতে ৩ মাস সময় চান রাষ্ট্রপক্ষ। ওবায়দুল কাদের সাহেব সহ যে মামলাতে ৪৫ জন আসামি যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে, তারা কমান্ড রেসপন্সিবিলিটিতে, সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সেই মামলাটার আজকে নির্ধারিত তারিখ ছিল। আজকে ১৭ জনকে উপস্থিত করা হয়েছিল। এই ১৭ জনকে উপস্থিত করার পরে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তদন্তের যে অগ্রগতি সেটার ব্যাপারে একটা রিপোর্ট দিয়েছি এবং জানিয়েছি যে আমাদের আরো ২ মাস সময়ের দরকার। নিয়ম অমান্য করে হাতকড়া না পরাতে আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত বলেছেন আসামিরা বাড়াবাড়ি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কারা কর্তৃপক্ষ। সিকিউরিটি থ্রেট মনে করে ওনারা তাদেরকে কোর্টরুম পর্যন্ত আনার ব্যাপারে হ্যান্ডকাপ ইউজ করেছেন, এটাই ওনারা আদালতে জানিয়েছেন। তো এই বিষয়টা প্রসিকিউশনের কিছু দায়িত্ব নেই। যদি প্রিজন অথরিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেন যে এই আসামিদের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি আছে, তারা আনরুলি আচরণ করতে পারেন বা অন্য কোনো সমস্যা তৈরি করতে পারেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ তারা করবেন, এটাই ট্রাইব্যুনাল বলে দিয়েছে। গেল 18 ফেব্রুয়ারি এই আসামিদের হাজির করা হয়। সেদিন শুনানিকালে সময় আবেদন করে রাষ্ট্রপক্ষ। তাদের দাবি আসামিরা সরাসরি মানবতা বিরোধী অপরাধে জড়িত। পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে গিয়ে কিছুটা সময় লাগছে। এ মামলায় ওবায়দুল কাদের সহ অন্য আসামিরা পলাতক। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের সময় মাতোয়াইলে পুলিশ সদস্যকে মেরে ঝুলিয়ে রাখার মামলায় প্রধান ২ আসামি ডেমরা থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পুলিশে অত্যাচারের মুখে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল।
তারা স্বেচ্ছায় সেই জবানবন্দি প্রত্যাহার না করায় শিশু ফায়াজ ওই মামলার আসামি থেকে বাদ যাচ্ছেন না বলেও জানান তিনি। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগীয় কর্মকর্তাদের 50তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে উপদেষ্টা আরও বলেন, দ্রুত এই মামলার তদন্ত শেষ করতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। ফায়াজের মামলাটা এরকম একটা মামলা এবং এখানে 2 জন আসামি তারা 164 স্টেটমেন্ট দিয়েছিল। তো আমি খবর নিয়ে জানলাম উনারা যদি 164 এই স্টেটমেন্টটা রিট্র্যাক্ট না করে তাহলে এই মামলাটার নিষ্পত্তি বা ফাইনাল রিপোর্ট দেওয়া খুবই দুষ্কর এবং এটা সম্পূর্ণভাবে পুলিশের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন বিষয়। এখানে আইন মন্ত্রণালয় করার কিছু নাই। গুম ও বিচার বহির্ভূত হত্যার সাথে জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের দৃশ্যমান বিচারের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে গুম বিরোধী সংগঠন মায়ের ডাক। স্বজনদের ফিরে পেতে এখনও রাজপথে আন্দোলনে নামতে হওয়ায় সরকারের সমালোচনা করে গুমের শিকার পরিবারগুলো। দৃশ্যমান বিচার নিশ্চিত করতে না পারলে 24-এর মতো আরও একটি আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে সংহতি জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। দেখুন মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। 5 আগস্টের পর এতগুলো যে মাস চলে গেল, আমরা কারো কাছ থেকে কোনো বিচারই পেলাম না। আমরা শুধু এইভাবে রাস্তায় রাস্তায় এভাবে দাঁড়িয়ে আছি। বাবার জন্য সন্তানের এই আহাজারি, এমন বুকফাটা কষ্ট নিয়ে হাজারো মা বোন সন্তানরা অপেক্ষায় তার প্রিয়জনের। জানে না সে কি বিধবা কিনা অথবা তার সন্তান এতিম কিনা। তারা এখনো বোঝে না কেন দৃশ্যমান বিচার হচ্ছে না। আর কত বছর আমরা এইভাবে দাঁড়ালে আমাদের বাবার সন্ধান পাবো? আর কত বছর? 14 বছর তো হয়ে গেল। অন্তত বিচার তো দূরে থাকে, অন্তত আমাদের অত হদিস জানাক যে কোথায় আছে, বেঁচে আছে নাকি নেই, আমরা তো জানতে চাই। সবাই প্রশ্ন করে যে আমার বাবাকে কে নিখোঁজ করছে, কোথায় গেছে তোমার বাবা? কোনো প্রশ্ন আজ পর্যন্ত দিতে পারিনি। এই খুনি হাসিনা, গুম খুনের নায়ক জিয়াউল হাসান সহ সকলের কেন এখনো প্রত্যাশিত বিচারের মুখোমুখি হয়নি? রাজধানীর হাইকোর্ট মাজারের সামনে গুম খুন বিরোধী সংগঠন মায়ের ডাকের বিক্ষোভ সমাবেশে অংশ নেয় স্বজনহারা পরিবারগুলো। এতে সংহতি জানায় বিভিন্ন রাজনৈতিক দল। ক্ষোভ জানিয়ে তারা বলেন, গুম খুনের বিচার করতে না পারলে ব্যর্থ এই সরকার। যদি এই সমস্ত অন্যায় অত্যাচার নির্যাতনের বিহিত না হয় তাহলে দেশে ন্যায্যতা প্রতিষ্ঠা হবে না। একটা ট্রাইব্যুনালের মাধ্যমে আগামী 10 বছরের বিচার হবে না, কিন্তু যদি 10টি ট্রাইব্যুনাল গঠন করেন তাহলে 1 বছরের মধ্যে আগামী ডিসেম্বরের আগেই এই মাফিয়াদের বিচার করা সম্ভব। যারা এই গুমের জনক সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দেন সংগঠনের আহ্বায়ক সানজিদা ইসলাম। প্রত্যেকটা খুনিকে গ্রেফতারের আওতায় আনতে হবে। দিল্লিতে বসে স্বাধীনভাবে এই পরিচালনা করতে পারবেন না। যারা কোনায় কোনায় যে দোষর আছেন এখন আওয়াজ তুলতে চেষ্টা করেন, এই বাংলায় আওয়ামী লীগের ঠিকানা হবে না, হতে দিব না। পরে নিজেদের দাবি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্মারকলিপি দিতে যায় মায়ের ডাক। দ্রুত সব দাবি মেনে না নিলে রাজপথে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ডাকও দেন সংগঠনটির নেতারা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। তুচ্ছ ঘটনায় রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষের জেরে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নামে এক ছাত্র নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসের শিক্ষকরা বিষয়টি মীমাংসা করে দেওয়ার পরপরই বহিরাগতদের ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয় পারভেজকে। হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও জাতীয়তাবাদী ছাত্রদল। এই ঘটনায় 8 জনের নাম উল্লেখ করে বনানী থানায় একটি মামলা করা হয়েছে। মনির হোসেন তপুর রিপোর্ট। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের একটি ক্যান্টিনে সিঙ্গারা খেতে যাওয়ার পর শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে ক্যাম্পাস কর্তৃপক্ষ তাদের ডেকে এনে বিষয়টি মীমাংসা করে দেয়। ক্যাম্পাস থেকে নিচে নামার পর শনিবার বিকেল 4টার দিকে স্টার টাওয়ারের সামনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের গতিরোধ করে বুকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। রক্তাক্ত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা পারভেজকে মৃত ঘোষণা করেন। ইংলিশ, ল এবং বিবিএ ডিপার্টমেন্টের 3 জন স্টুডেন্ট ছিল। ওই 3 জন স্টুডেন্টই আসলে
হয়তো কিছু বহিরাগতর হয়তো সহায়তা নিয়ে এই ইনসিডেন্টটা ঘটিয়েছে। এর একটা বিষয় প্রাথমিকভাবে আমরা ধারণা করতেছি। সর্বোচ্চ সাপোর্ট ইউনিভার্সিটি থেকে দেওয়া দরকার, সেটা আমরা দেব, যেন এটা সুষ্ঠু তদন্ত হয় এবং আমরা যে সুষ্ঠু যে রেজাল্টটা সেটা যেন আমরা পাই। সহপাঠীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া 3 বন্ধু মেহেরুল ইসলাম, মহাতির হাসান ও আবু তোহর বহিরাগতদের ডেকে এনে পরিকল্পিতভাবে হত্যা করে পারভেজকে। তরিকুল ভাই আর কি, ওর মাথা আঘাত করছিল, তখন ওইগুলো দেখে ফারাদ দৌড় দিছে, তখন ওই জায়গা থেকে ওর অ্যাটাক করা বাদ দিয়ে এই পাশে আইসা ওর মাথা আঘাত করছে, প্লাস বাইকের উপরে ফালা দিছে, তারপর বাইরে এলোপাথারি অনেক মানুষে মানে 40-50 জন মিলে আঘাত করছে। যদি শাস্তি না দেন, আপনারা না করেন মিডিয়া অথবা এই কলেজের কর্তৃপক্ষ যদি না করে, তাহলে মনে করবেন এটা তাদের বড় ব্যর্থতা। বনানী থানার ওসি মোহাম্মদ রাসেল সারোয়ার বলেন, জাহিদের বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অনেকে উপস্থিত ছিল, ওখানে 30-40 জনের উপরে বেশি লোক তাদের জড়ো করছিল এই যে ইংলিশ বিভাগের ছাত্ররা। পারভেজকে ছাত্রদলের সক্রিয় কর্মী দাবি করে আসামিদের দ্রুত গ্রেফতারে বনানী থানার সামনে মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। ওনারা মীমাংসা করে দেওয়ার পরে আমাদের ছাত্রদলের পারভেজ তিনি কিন্তু বেরোয় চলে আসতেছিলেন, তার উপর সে অতর্কিত হামলা করেছে। ময়নাতদন্তের জন্য পারভেজের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনেছে জাতীয়তাবাদী ছাত্রদল। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই হত্যাকাণ্ডের জন্য একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহের আল ইসলাম সহ স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের দায়ী করেন। সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র দলের নেতা কর্মীদের মব জাস্টিস সহ নানা ভয় ভীতি দেখিয়ে স্বাভাবিক কার্যক্রম করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন ছাত্রদল সভাপতি রাকিব। বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কতিপয় রক্ষী বাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করেছে। পারভেজ ইসলামের উপর চালানো এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত এবং অবিলম্বে এই হত্যার সাথে যারা জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার আসামিদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে ডিএমপি। শনিবার বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাগবিতণ্ডার জেরে খুন হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। এ ঘটনায় বৈষম্য বিরোধী 5 ছাত্র নেতা সহ 8 জনকে আসামি করে মামলা করেছে নিহতের ভাই। ইতিমধ্যে আমরা এই ঘটনার রহস্যোদ্ঘাটনের জন্য কাজ আরম্ভ করেছি। এখানে যে বিষয়ে ঘটনাটা ঘটুক না কেন, এটা আমরা প্রকৃত তথ্য উদ্ঘাটন করব এবং ঘটনার সাথে জড়িত যে হোক না কেন, এখানে অপরাধী হিসেবে যদি যে কারো নাম আসে, মামলা তদন্তে যদি কারো নাম চলে আসে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। গোটা দেশকে ঘৃণা ও প্রতিহিংসায় ভরে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। রাজধানীর বনানী কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভার দ্বিতীয় দিনে তিনি বলেন, অশুভ শক্তি জনগণের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। নব্য ফেসিবাদ এবং তাদের দোসররা সারা দেশে দাপিয়ে বেড়াচ্ছে উল্লেখ করে জিএম কাদের বলেন, সর্বত্র দলীয়করণ, চাঁদাবাজি ও দুর্নীতি বেড়েই চলছে। জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, শেখ হাসিনার চেয়েও বর্তমান সরকার ও দোসররা আরও বেশি আগ্রাসী। দুর্নাম, জুলুম ও অপপ্রচারের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের রুখে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি। পথে থাকতে হবে, নব্য ফেসিবাদকে রুখতে হবে, নব্য ফেসিবাদের দোসরদেরকে সিধা করতে হবে। দেশের জনগণ আমাদের সঙ্গে আছে, আমাদের সঙ্গে থাকবে। যদি তারা বাঁচতে চায়, সবাই একসঙ্গে হতে হবে, দেশকে বাঁচাতে হবে। পরিবেশ বান্ধব পোশাক কারখানা স্থাপনে আগ্রহ বাড়ছে গার্মেন্টস মালিকদের। কারখানার ছাদে সৌর শক্তির প্যানেল স্থাপন করে জ্বালানি চাহিদা মেটাচ্ছে অনেকে। 2030 সালের পর পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন বাধ্যতামূলক হবে এমন পূর্বাভাসে
আগে ভাগে সৌরশক্তি ব্যবহারে ঝুঁকছেন কারখানা মালিকরা। তবে যন্ত্রাংশ আমদানিতে উচ্চ কর হার সোলার প্যানেল স্থাপনে এখনো বড় বাধা বলে মনে করছেন বিশ্লেষকরা। রিপোর্ট শারফুল আলমের। আশুলিয়ায় টিম গ্রুপের পোশাক কারখানা 4A ইয়ান ডাইং আন্তর্জাতিক লিড সার্টিফিকেশন পাওয়া কারখানাটির পণ্য রপ্তানি হয় ইউরোপের বিভিন্ন দেশে। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে কারখানার 3টি ভবনের ছাদে বসানো হয়েছে 750 কিলোওয়াট ক্ষমতার 3টি সৌর বিদ্যুৎ কেন্দ্র। প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে এখানে চলছে উৎপাদন কার্যক্রম। আমাদের এখানে ইনস্টল ক্যাপাসিটি হচ্ছে ডিমান্ডের 50%। 2030 সাল নাগাদ আমরা আমাদের প্রোডাক্টের যে কার্বন ইমিশন আছে সেটা 50% পর্যন্ত কমিয়ে আনবো। তো ওই কমিটমেন্টটাকে মাথায় রেখে আসলে আমরা ক্রমাগত আস্তে আস্তে ফসিল ফুয়েল বেসড জেনারেশন থেকে মোর রিনিউয়েবল সোর্সের দিকে যাচ্ছি। শ্রমের ক্ষেত্রে যে প্রভাবটা পড়বে এটা খুব বেশি চিহ্নিত হয়নি। এই ন্যায্য রূপান্তরের জন্য কি কি দরকার, তার জন্য শিল্পকে এবং শ্রমিককে কিভাবে প্রস্তুত হওয়া দরকার, এটাকে আমরা বলবো একটা সমন্বিত ব্যাপক ভিত্তিক কার্যক্রমে রূপান্তর করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে ব্যবসায়িক সুবিধা এবং টেকসই উন্নয়নের জন্য প্রাকৃতিক শক্তি ব্যবহার সময়ের দাবি। সোলার বিদ্যুতের মাধ্যমে প্রাপ্ত জ্বালানি বিদ্যুৎ কারখানার কাজে ব্যবহার করার পর উদ্বৃত্ত শক্তি যুক্ত হচ্ছে স্থানীয় বিদ্যুৎ গ্রিডে। উদ্যোক্তারা বলছেন সোলার প্যানেলের যন্ত্রাংশ আমদানি শুল্ক কমালে সৌরশক্তি ব্যবহারে আগ্রহ বাড়বে ব্যবসায়ীদের। আমরা প্রত্যেকেই ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু সোলার প্যানেলে যেতে চাই। সোলার প্যানেলের বিভিন্ন কম্পোনেন্টের উপরে এসডি, এটির উপর আবার ভ্যাট, এরকম নানা কিছু কিন্তু ইম্পোজ করা আছে। তো এটার যৌক্তিকতাটা আমাদের কাছে কখনোই আমরা উদ্ভাবন করতে পারি। গবেষকরাও উচ্চ করের বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তারা জানান পরিবেশ প্রকৃতি রক্ষার স্বার্থে এই খাতে প্রয়োজন সরকারের নীতি সহায়তা। নবায়নযোগ্য জ্বালানির যে নীতি এবং সেটার যে বাস্তবায়ন, এটা কেবল আমাদের নিজেদের জন্যই যে এটা প্রয়োজন সেটা না, আমাদের মার্কেট অ্যাক্সেসের জন্য এটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এবং রেডিমেড গার্মেন্টসের ক্ষেত্রে তো এটা অনেক বেশি। ক্রমান্বয়ে এই CO2 এমিশনটা কমাতে পারি, সেটা যে কমাচ্ছি সেটা পরিমাপযোগ্যভাবে আমরা যাতে সেটার প্রতিফলন দেখাতে পারি। অনেক সময় শ্রমিকদের এক জায়গায় সংকুচিত হলে আমরা যদি অন্য জায়গায় সেটা সৃষ্টি করতে পারি, তাদের দক্ষতাগুলোও আমরা তাদের সুযোগ দেই যে তাদের দক্ষতা যাতে তারা বাড়াতে পারেন, এসব দিকে নজর দিতে হবে। পোশাক শিল্পে প্রযুক্তি ও রূপান্তরিত জ্বালানি ব্যবহারের পাশাপাশি শ্রমিকদের অধিকার নিশ্চিতের প্রতি নজর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রূপান্তরিত জ্বালানির দিকে ঝুঁকছে দেশের তৈরি পোশাক শিল্পগুলো। এতে একদিকে পণ্যের উৎপাদন খরচ যেমন কমছে, তেমনি টেকসই হচ্ছে তাদের ব্যবসা সম্প্রসারণ। তবে রূপান্তরের ফলে যাতে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন, সেদিকে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। শারফুল আলম, ATN বাংলা, আশুলিয়া, ঢাকা। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ শিক্ষার প্রতিষ্ঠান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। ATN বাংলা স্টুডিওতে প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট নিয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি একথা জানান। প্রতিবন্ধীদের পেছনে ফেলে উন্নয়নের মূল ধারায় ফেরার কোনো সুযোগ নেই বলে জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও ATN বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। ATN বাংলার BFDC স্টুডিওতে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় বাজেট 2025-26 প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শিরোনামে শীর্ষক আলোচনা অনুষ্ঠান। আলোচনায় প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি সঠিক ব্যক্তিদের সুবিধা দেওয়ার ব্যবস্থা গ্রহণের কথা জানান বক্তারা। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা। এই স্কুলগুলোর শিক্ষার মানটাও আপনাদের যাচাই বাছাই করা উচিত। তাদের স্কিল, তাদের জব মার্কেটের জন্য রেডি করা। এখানে সরকারি, বেসরকারি, কর্পোরেট সেক্টর সবাইকেই কিন্তু এগিয়ে আসতে হবে। যাদের কাছে পৌঁছার কথা তারা যাতে পায় সেই ধরনের উদ্যোগগুলোও কিন্তু গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন বলেন, উন্নত তথ্য প্রযুক্তির মাধ্যমে তালিকা করে প্রতিবন্ধী ব্যক্তিদের পর্যাপ্ত সুবিধা দেওয়া হবে। প্রতিবন্ধী শনাক্তকরণ এবং তাদের নিবন্ধন, পরিচয়পত্র প্রদান, এই কাজগুলো কিন্তু আমরা করছি। এর বাইরেও কিন্তু আমাদের একটা ক্লিয়ার মেসেজ, আমাদের যারা সিলেকশন প্রসিডিউরে যে লোকগুলো থাকবে
তাদেরকে কিন্তু কোন অবস্থাতে এই প্রক্রিয়ার মধ্যে যেন কোন রকম দুর্নীতি হয় আমাদের জিরো টলারেন্স। উন্নয়নের মূলধারায় ফিরতে হলে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে রাষ্ট্রের পাশাপাশি সমাজের বিত্তবানদের একসাথে কাজ করার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিবন্ধী মানুষদেরকে আমরা পিছনে রেখে কিন্তু কোনোভাবে উন্নয়নের মূলধারা আমরা ফিরে যেতে পারবো না। তাই আমরা মনে করি আমাদেরকে রাষ্ট্রকে, সরকারকে, বিশেষ করে এদেশের নানা শ্রেণী পেশার মানুষ, বিত্তবানরা যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু এক তালে এক লয় এক সুরে যদি আমরা প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করি তাহলেই কিন্তু আমরা তাদের সুরক্ষা দিতে পারবো। অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারম্যান ও প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকার কর্মী মনসুর আহমেদ চৌধুরী, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম, অ্যাক্সেস বাংলাদেশ ফাউন্ডেশনের কো-ফাউন্ডার ও নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা, অর্থনীতিবিদ ডাক্তার এম আবু ইউসুফ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে না দিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির শাহজাহান চৌধুরী। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে দলের চট্টগ্রাম মহানগর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এ সময় জেলা আমির বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে টার্মিনালটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়, কিন্তু স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও সরকারের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে থাকা দোসররা বর্তমান সরকারকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে টার্মিনালটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্তে রয়েছে। আমাদের দেশ এবং বন্দর কর্তৃপক্ষ যেটা বেসরকারি খাতে যারা পরিচালনা করছে তাদের তো নাম আপনারা সবাই জানেন। দেশের স্বার্থে আমরা এটাকে সাপোর্ট করেছি এবং গত 8 মাস ধরেও আমরা বলেছি যে আমাদের দেশের স্বার্থে দেশের যারা কোম্পানি, যাদের অভিজ্ঞতা রয়েছে, যারা কাজ করতেছে তাদের সাথেই করেন, বিদেশকে এখানে ঢুকাবেন না। এবারে আন্তর্জাতিক সংবাদ। আবারও ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার দেশটির 50টি রাজ্যে ডাকা 50501 প্রতিবাদ বিক্ষোভে রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও শিকাগো সহ প্রধান শহরগুলোতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিতাড়ন, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজায় গণহত্যা এবং ইউক্রেন নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ করেন তারা। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর বিতর্কিত নানা পদক্ষেপে দেশে বিদেশে চরম সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরতাকে সমর্থন দেওয়ায় ট্রাম্পের ওপর ক্ষেপেছেন খোদ যুক্তরাষ্ট্রের নাগরিকরাই। গাজায় গণহত্যার প্রতিবাদে চলমান বিক্ষোভের মধ্যেই এবার 50টি রাজ্যে একসঙ্গে জ্বলে উঠল প্রতিবাদের আগুন। হোয়াইট হাউসের সামনে ট্রাম্প বিরোধী প্লাকার্ড হাতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। ইসরায়েলকে সামরিক ও অস্ত্র সহায়তা বন্ধ, অত্যাচার প্রতিহত এবং অভিবাসীদের স্বাগত জানানো সহ নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। একই ধরনের বিক্ষোভ হয় যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও। নিউ ইয়র্কের ব্যস্ততম শহর ম্যানহাটনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শত শত মানুষ। প্রেসিডেন্টের উদ্ভট নানা সিদ্ধান্তে আমরা খুবই উদ্বিগ্ন। ইলন মাস্কের নানা হুমকি ও ট্রাম্প প্রশাসন হার্ভার্ডে তহবিল কমিয়ে দেওয়া ও বিদেশি ছাত্রদের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তা প্রতিহত করা হবে। এই মুহূর্তে কংগ্রেসের উচিত এগিয়ে আসা। আমরা যুদ্ধের পক্ষ নই, আমরা গণতন্ত্র হারাচ্ছি। ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রকে একটি কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করতে চায়, কিন্তু আমরা তা হতে দেব না। যেসব বিশ্ববিদ্যালয়ে ট্রাম্প প্রশাসন তহবিল কমিয়ে দিয়েছে তাদের প্রতিও সংহতি জানান বিক্ষোভকারীরা। ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন করায় যাদের আটক করা হয়েছে তাদেরকে দ্রুত ছেড়ে দেবার দাবি জানান তারা। এ সময় গাজায় ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদ জানানো হয়। হোয়াইট হাউস ছাড়াও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনের সামনেও বিক্ষোভে অংশ নেন অনেকে।
We care about our country and ট্রাম্প ও তার প্রশাসন অভিবাসীদের বের করে দিতে যুক্তরাষ্ট্রের আইন ব্যবহার করছে। এই অবস্থায় প্রতিবেশীদের বাঁচাতে আমরাও নেটওয়ার্ক ও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছি। বাধ্য হয়ে আমাদের রাস্তায় নামতে হয়েছে। ট্রাম্প বিশ্বজুড়ে যে অস্থিরতা তৈরি করেছে তা অবশ্যই বন্ধ হওয়া উচিত। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। গেল জানুয়ারিতে হোয়াইট হাউসে আবারও ফেরার পর শনিবার দ্বিতীয়বারের মতো দেশজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে এই বিক্ষোভের ডাক দেয় 50501 নামে একটি গোষ্ঠী। এর অর্থ 50টি অঙ্গরাজ্যে 50টি বিক্ষোভ এবং একটি আন্দোলন। কর্মসূচির নাম দেওয়া হয় ন্যাশনাল ডে অব অ্যাকশন। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এবারে পারটেক্স খেলার খবর। সিলেটের প্রথম টেস্টের প্রথম দিন টস জিতে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। 3 পেসার নাহিদ রানা, হাসান মাহমুদ আর খালেদ আহমেদকে একাদশে রাখে স্বাগতিকরা। স্পিনার হিসেবে তাইজুল ইসলামের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ। দলের 31 রানে সাদমান ইসলামের উইকেট হারায় স্বাগতিক দল। 12 রান করেন সাদমান। এরপর 32 রানে বিদায় নেন মাহমুদুল হাসান জয়। তার ইনিংস থামে 14তে। লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশ সংগ্রহ করে 2 উইকেটে 84 রান। এরপর জুটি গড়ার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হক। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 6 উইকেটে 137 রান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সংস্কার নিয়ে আবারও ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি। অমীমাংসিত বিষয়ে মত ঐক্যে পৌঁছানোর আশা দলটির। সিএসির সাথে এনসিপির বৈঠক। জুলাই আগস্ট গণহত্যায় কাদের সহ 45 জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। 20 জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। গুম ও বিচার বহির্ভূত হত্যার সাথে জড়িত আওয়ামী লীগ ও তার দোসরদের বিচারের দাবিতে মানববন্ধন। দ্রুত বিচার না পেলে ফের আন্দোলনের হুঁশিয়ারি। এবং পরিবেশ বান্ধব পোশাক কারখানা স্থাপনে আগ্রহী গার্মেন্টস মালিকরা। বাড়ছে সৌর বিদ্যুতের ব্যবহার। যন্ত্রাংশ আমদানিতে উচ্চ কর হারের অভিযোগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।